দেখতে পাই রাজ গোয়েল তার মা মিসেস গোয়েলের সাথে একটা পার্টিতে এসেছেন। রাজের মা সবসময় তাকে পার্টিতে নিয়ে যায় যাতে রাজ কোনো মেয়েকে দেখে পছন্দ করে আর মা তাদের বিয়ে দিতে পারে। রাজ পেশায় একজন অ্যাডভোকেট। আজ ফেমাস মিউজিক ডিরেক্টর মিস্টার অশ্বিন মেহতা পার্টি দিচ্ছেন, তো এখন মিউজিক পার্টি, এখানে গান তো হবেই। তাই আজ এখানে গান গাইতে এসেছে সঙ্গীত শিল্পী সরগম। সরগমকে দেখে রাজ অপালকভাবে তাকিয়ে থাকে। প্রথম দেখাতেই রাজের সরগমকে ভালো লেগে যায়। রাজ সরগমের সঙ্গে কথা বলতে যায়। এটা দূর থেকে রাজের মা দেখতে পায়, তারও সরগমকে খুব পছন্দ হয়। রাজের মা তো খুব খুশি, ফাইনালি তার ছেলে কারোর সঙ্গে কথা তো বলছে। রাজ তার মাকে সরগমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখানে জানা যায় সরগমের বাবা মা কিছু বছর আগে মারা গেছে। তো পার্টি শেষ করে সবাই একে একে চলে যায়। সিন শিফট হয় মিস্টার অশ্বিন মেহতার বাড়িতে। অশ্বিন মেহতা রেডি হচ্ছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে তার হাতে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর এক এক করে পুরো শরীরে আঘাত করতে থাকে। অশ্বিন যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে কাজের লোক ছুটে আসে, কিন্তু ততক্ষণে অশ্বিন মারা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। এত নৃশংসভাবে অশ্বিনকে কুপিয়েছে যা চোখে দেখার মতো নয়। এরই মাঝে কিছু পুলিশ অশ্বিনের বাড়ি থেকে একটা ছেলেকে রক্তমাখা অবস্থায় পালাতে দেখে। তারা ছেলেটার পিছু নেয় এবং কিছুক্ষণ পিছু করার পর পুলিশ তাকে ধরেও ফেলে। ছেলেটার নাম তরঙ্গ ভরদ্বাজ। পুলিশের সন্দেহ সেই অশ্বিনকে মেরেছেন। এই খবর দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। রাজও টিভিতে হত্যার খবর দেখছিল। তখনই রাজের সঙ্গে সরগম দেখা করতে আসে। এখানে সরগম রাজের কাছে তরঙ্গের কেস নিয়ে আসে। সরগম চায় রাজ তরঙ্গের হয়ে কেসটা লড়ুক। সরগম বলে, তরঙ্গ আমার গুরু হয়, আমি ওনার কাছ থেকে গান শিখেছি। আমি জানি তরঙ্গ কখনোই খুন করতে পারে না, তুমি প্লিজ তরঙ্গকে বাঁচাও। রাজ বলে, তরঙ্গকে তো ক্রাইম সিন থেকে হাতে নাতে ধরা হয়েছে, তাহলে তুমি কিভাবে বলছো যে তরঙ্গ নির্দোষ? সরগম বলে, আমি জানি তরঙ্গ কারো খুন করতে পারে না, কেউ নিশ্চয়ই তরঙ্গকে ফাঁসিয়েছে। তুমি একবার তরঙ্গের সঙ্গে দেখা করো, তাহলেই বুঝতে পারবে। সরগমের বারবার অনুরোধ করায় রাজ তরঙ্গের সঙ্গে দেখা করতে যায়। রাজ তরঙ্গকে জিজ্ঞেস করে, তুমি কি অশ্বিনকে মেরেছ? তরঙ্গ বলে ওঠে, না না, সেঠজি তো আমার গুরু, আমি ওনাকে মারিনি। উনি আমার কাছে আমার বাবার মতো। আমার আপন বলতে একমাত্র সেঠজিই ছিল। তিনি বলেছিলেন আমার গান পাবলিশ করবেন। আমি তো সেই দিন সেঠজির সঙ্গে এই ব্যাপার নিয়েই কথা বলতে গিয়েছিলাম। এরপর হঠাৎ চিৎকার শুনে ওপরে গিয়ে দেখি সেঠজি রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে, আর পেছনের দরজা দিয়ে কেউ একজন পালিয়ে গেছে। যদিও আমি তাকে দেখিনি, আর তারপর কি হয়েছে আমার কিচ্ছুই মনে নেই। এখানে আমরা জানতে পারি এটা তরঙ্গের একটা রোগ। হঠাৎ করে সে সবকিছু ভুলে যায়, যেন সে কিছু জানেই না কি হচ্ছে। এইসব শুনে রাজ জিজ্ঞেস করে, তুমি যদি সত্যি খুন না করে থাকো তাহলে পালালে কেন? তরঙ্গ বলে, হুঁশ ফিরতেই সে নিজের জামায় রক্ত দেখে ভয় পেয়ে যায়, যার কারণে সে পালিয়েছিল। তরঙ্গের সাথে কথা বলে রাজও মনে হয় তরঙ্গ খুন করতে পারে না। রাজ সাইকিয়াট্রিস্ট ভূমিকার সঙ্গে দেখা করে। সে তরঙ্গের ব্যাপারে সব ভূমিকাকে জানালে সে বলে, তরঙ্গ হয়তো চোখের সামনে খুন হতে দেখে ফিউজ স্টেটে চলে গেছে। মানুষ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য স্মৃতি ভুলে যায় তখন তাকে ফিউজ স্টেট বলে। এই রোগে মানুষের মনে পড়ে না যে সে কি করেছে। রাজ ভূমিকাকে তরঙ্গের সঙ্গে কথা বলতে বলে, তাহলে হয়তো রাজ এই কেসের ব্যাপারে আরো কোনো তথ্য পাবে। ভূমিকা তখন তার কথা মতো তরঙ্গের সঙ্গে কথা বলতে আসে। ভূমিকা তরঙ্গকে তার বাবা মা, তার গ্রাম এবং তার জীবন সম্পর্কে বলতে বলে। এখানে আমরা জানতে পারি তরঙ্গের বাবা ছোটবেলায় মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পর মাও অনেক ভেঙে পড়ে। কিছুদিনের মধ্যে তরঙ্গ লাইব্রেরি দেখাশোনার চাকরি পেয়ে যায়, কিন্তু হঠাৎ একদিন তরঙ্গের মাও মারা যায়। মায়ের মৃত্যুর পর তরঙ্গ বুঝতে পেরেছিল তার এই রোগের কথা। তখন থেকেই তরঙ্গ কোনো জিনিসে ভয় পেলে সেই জিনিসটা ভুলে যেত। এইসব শুনে ভূমিকা বুঝতে পারে ছোটবেলায় তরঙ্গ নিজের মা বাবাকে হারিয়েই এই রোগে ভুগছে। পরদিন তরঙ্গকে আদালতে নিয়ে যাওয়া হয়। প্রথমেই অ্যাডভোকেট মিস্টার ভুলা আদালতে ক্রাইম সিনের কিছু ফটো দেখায়। এগুলো দেখে মনে হচ্ছে কেউ নিজের রাগ আর ঘৃণা নিয়ে অশ্বিনকে মেরেছে। অ্যাডভোকেট প্রথমে ডক্টরকে কাঠগড়ায় ডাকে। ডক্টর জানায় খুনি বাম হাতের ব্যবহার করে, কারণ অশ্বিনের শরীরের আঘাতগুলো বাম হাতের, আর ঘটনাক্রমে তরঙ্গ বাম হাতই ব্যবহার করে। এরপর ডাকা হয় পুলিশকে। পুলিশ জানায় তরঙ্গের হাত ভেজা ছিল, তাই তরঙ্গকে গ্রেফতার করেছে। তখন রাজ জিজ্ঞেস করে, পুলিশ কি চাপাতির ওপর তরঙ্গের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে? পুলিশ বলে, না, তারা তেমন কোনো প্রমাণ পায়নি। তরঙ্গ তো অশ্বিনকে মারেইনি, তাহলে কিভাবে পাবে? আর তরঙ্গ কেনই বা অশ্বিনকে মারতে যাবে? তার কাছে তো এর কোনো মোটিভ ছিল না। যদিও তরঙ্গ বাম হাতের ব্যবহার করে, কিন্তু ডান হাতে ব্যক্তি বাম হাত দিয়ে আঘাত করলেও সে একই রকম দেখাবে। আর রইল বাকি ইন্সপেক্টরের কথা, সে তো শুধুমাত্র রক্ত দেখেই তরঙ্গকে অ্যারেস্ট করেছে। সেখানে পড়ে থাকা ছুরিতে যেহেতু তরঙ্গের কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, তাহলে পুলিশ কিভাবে বুঝলো যে তরঙ্গই খুনি? তরঙ্গের বিরুদ্ধে তো তাদের কাছে আর কোনো প্রমাণও নেই। রাজের এই যুক্তিতে বিপক্ষ দলের উকিল সহ সবাই চুপ হয়ে যায়।
বিচারক এই ব্যাপারে আরো তদন্ত করতে বলে আদালত এখানেই মুলতবি করে। আদালতের বাইরে তরঙ্গের সাথে সারগামের দেখা হয়। সারগাম বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, দেখবে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে রাজের মা ভাবছে রাজের কথা। এতদিন পর তার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, কিন্তু সে এখনো সারগামকে তার মনের কথা বলতে পারেনি। রাজের মা সারগাম আর রাজকে একসঙ্গে করার জন্য একটা প্ল্যান বানায়। তিনি সারগামের অনেকগুলো ফটো আর অ্যালবাম নিয়ে আসে। এরপর সারগামকে ফোন করে বাড়িতে আসতে বলে। রাজের মা সারগামের সব ফটো আর অ্যালবাম রাজের রুমে রেখে দেয়, আর সারগাম এলে বলে এগুলো রাজ লাগিয়েছে। এমনকি সারগামের গানও রাজের খুব পছন্দ। তখনই সেখানে রাজ চলে আসে। সারগাম ভাবে রাজ সত্যিই এইগুলো করেছে। উপরে সারগাম আর রাজ কথা বলছিল, তখনই সারগামের ফ্রেন্ড তাকে নিতে আসে। কিন্তু রাজের মা বলে সারগাম তো রাজের সঙ্গে চলে গেছে, তাই সে যেন সারগামের গাড়ি নিয়ে চলে যায় আর রাজ সারগামকে সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। তো রাজের মায়ের কথা শুনে সারগামের ফ্রেন্ড চলে যায়। আসলে রাজের মা চাইছিল রাজ আর সারগাম আরো কিছু সময় কাটাক, তো যেই ভাবা সেই কাজ। রাজের মা এই বাহানায় ওই বাহানায় সারগামকে রাত পর্যন্ত বাড়িতে আটকে রাখে। এরপর রাতে সারগামকে নিয়ে রাজ বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় মেলা দেখে সারগাম রাজকে বলে, জানো আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমাকে মেলায় নিয়ে যেত, এখনো মেলা দেখলে আমার খুব ইচ্ছে হয় মেলায় যেতে। এটা শুনে রাজ গাড়ি ঘুরিয়ে মেলার দিকে চলে যায়। মেলায় গিয়ে সারগাম অনেক খুশি। সারগাম আর রাজ সারা রাত মেলায় ঘুরে বেড়ায়। অন্যদিকে ভূমিকা আবারও তরঙ্গের সঙ্গে দেখা করে। এবার ভূমিকা তরঙ্গকে জিজ্ঞেস করে তার সাথে সারগামের পরিচয় হয়েছে কিভাবে। তরঙ্গ জানায় সারগাম আর তরঙ্গ ছোট থেকেই একে অপরকে চেনে, এমনকি তরঙ্গই সারগামকে গান শিখিয়েছে। আসলে সারগাম আর তরঙ্গ একই গ্রামে ছিল, কিন্তু একসময় সারগাম তার বাবা মায়ের সঙ্গে শহরে চলে আসে আর তারা দুজনেই আলাদা হয়ে যায়। এরপর থেকে তরঙ্গ একা একা গ্রামে বড় হয়। একটা পর্যায়ে তরঙ্গ অনেক কষ্টে সারগামের ঠিকানা জোগাড় করে আর সারগামের সঙ্গে দেখা করে। তারপর থেকে আজ পর্যন্ত সারগাম আর তরঙ্গ একসাথেই আছে। এইসব শুনে ভূমিকা জিজ্ঞেস করে, তুমি সারগামকে অনেক ভালোবাসো তাই না? তরঙ্গ এর কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখেই মনে হচ্ছে সে সত্যিই সারগামকে ভালোবাসে। যাই হোক, পরদিন তরঙ্গকে আবারও আদালতে নিয়ে আসা হয়। আজকে কোর্টে মিস্টার ভুলা জোর দিয়েই বলে তরঙ্গ ভারদ্বাজের কাছে খুন করার কারণ ছিল। তিনি একটি ডায়েরি নিয়ে আসেন। এই ডায়েরিতে ওই সমস্ত গান লেখা আছে যেগুলো সারগাম গেয়েছে, কিন্তু ডায়েরিটা ছিল তরঙ্গের। অ্যাডভোকেট জানায় তরঙ্গ কিছু টাকার জন্য আশ্বিনের কাছে তার লেখা গান বিক্রি করেছে। পরবর্তীতে তরঙ্গের হিংসে হতে থাকে, কারণ তরঙ্গের লেখা গান দিয়ে ডিরেক্টর আশ্বিন রাতারাতি ফেমাস হয়ে গেছে, আর এই হিংসা থেকেই তরঙ্গ আশ্বিনকে খুন করেছে। এটা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ এই সম্পর্কে তো সে কিছু জানতোই না। কোর্ট শেষে রাজ সোজা চলে যায় তরঙ্গের সঙ্গে দেখা করতে। রাগের মাথায় সে তরঙ্গের উপর চিৎকার করতে থাকে। সে বলে, শুধুমাত্র আমি তোমার উপর বিশ্বাস করি যে তুমি নির্দোষ, আর সেই তুমি আমার থেকেই এই কথা লুকিয়েছ। ওদের কাছে এখন পর্যন্ত তোমার মার্ডার করার কোনো কারণ ছিল না, কিন্তু এখন আছে। এই ব্যাপারে কি বলবে তুমি? তরঙ্গ তখন শান্ত গলায় বলে, আমি সেরজিকে ওয়াদা করেছিলাম যে আমি এই কথা কাউকে বলবো না। তাছাড়া এই কারণে তো কেউ কাউকে খুন করে না। তরঙ্গ জানায় সেদিন সে আশ্বিনের সঙ্গে দেখা করতে গিয়েছিল ঠিকই, তবে খুন করার জন্য নয়, বরং এটা জিজ্ঞেস করতে যে কেন সে তাকে ধোকা দিয়েছে। সেদিন আশ্বিন বলেছিল যে পরবর্তী অ্যালবামে তরঙ্গের নাম রাখবে এবং তরঙ্গের সাথেই সে রেকর্ড করবে। তাহলে সে কেন আশ্বিনকে মারতে যাবে? এসব শুনে রাজ কিছুটা শান্ত হয়। সে তরঙ্গকে সতর্ক করে দেয় যে এরপর থেকে যেন এমন কিছু না লুকায় যেটা পরবর্তীতে তরঙ্গের জন্য ক্ষতিকর হতে পারে। সেই সাথে তাকে আশ্বস্ত করে যে রাজ তার সবটা দিয়ে চেষ্টা করবে তরঙ্গকে নির্দোষ প্রমাণ করার। রাতে রাজ সারগামের সঙ্গে দেখা করে। কথায় কথায় সে সারগামকে বলে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সমস্যা হলো সে এখনো মেয়েটাকে তার মনের কথা জানায়নি। সারগাম বলে, তাহলে বলে দাও, তুমি ওকে না বললে কিভাবে বুঝবে যে ও তোমাকে ভালোবাসে? তখন রাজ তার ফোন বের করে আর সারগামের নাম্বারে কল দিয়ে বলে, সারগাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সারগামও হেসে ফেলে। এতদিনে সারগামও রাজকে ভালোবেসে ফেলেছিল, তাই সেও আর আপত্তি করে না। আর এই ইউনিক স্টাইলের মাধ্যমে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। অন্যদিকে রাজের সহকারী এসে জানায় আশ্বিনের স্ত্রী মিসেস আশ্বিন খুনের ব্যাপারে কিছু একটা জানে। তারা মিসেস আশ্বিন আর তার দেওর অভিজিতের কথা রেকর্ড করে এনেছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মিসেস আশ্বিন এমন কিছু জানে যেটা তরঙ্গকে নির্দোষ প্রমাণ করতে পারে। তাই রাজ গিয়ে মিসেস আশ্বিনের সঙ্গে দেখা করে আর সেই রেকর্ডিং এর ব্যাপারে জিজ্ঞেস করে যে কি এমন কথা যেটা সে জানে কিন্তু কাউকে বলছে না। তখন মিসেস আশ্বিন বলতে শুরু করে। সেই রাতের পার্টিতে সারগাম আশ্বিন আর অভিজিৎকে বলে তাদের সাথে সে আর কাজ করবে না। আসলে আশ্বিন মোটেও ভালো মানুষ ছিল না। সে সবসময় সারগামের ক্লোজ আসার চেষ্টা করত, কিন্তু সারগামের এসব পছন্দ ছিল না, তাই সে তাদের সঙ্গে কাজ করতে চায় না।
পার্টিতে আশ্বিন সারগামের সঙ্গে রাত কাটানোর কথা বললে সারগাম রেগে আশ্বিনকে চর বসিয়ে দেয়। তখন আশ্বিন সারগামকে মলেস্ট করার চেষ্টা করে। সারগাম বাঁচার জন্য চিৎকার করে সাহায্য চাইতে থাকে। ভাগ্যবশত তখন সেখানে মিসেস আশ্বিন চলে এলে সারগাম এইবারের মতো বেঁচে যায়। মিসেস আশ্বিন সারগামকে সামলাতে গিয়ে দেখে দরজার বাইরে তরঙ্গ দাঁড়িয়ে আছে, মানে তরঙ্গ এই সবকিছু দেখেছে। এই ঘটনার পরেই আশ্বিন খুন হয়। এসব শুনে রাজ যেন স্তব্ধ হয়ে যায়। তার ভালোবাসার মানুষের সঙ্গে এমন কিছু হয়েছে এটা তো সে জানতোই না। অন্যদিকে ভূমিকা আবারও তরঙ্গের সঙ্গে দেখা করে। ভূমিকা আজ আবারও জিজ্ঞেস করে, তরঙ্গ তুমি কি সারগামকে ভালোবাসো? আর সারগামকে কখনো তোমাকে বলেছে যে সে তোমাকে ভালোবাসে? তরঙ্গ বলে, ভালোবাসা মুখে বলা যায় না, অনুভব করতে হয়, আর সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। ভূমিকা খেয়াল করে সারগাম আর রাজের একসাথে ছবি দেখে তরঙ্গের আচরণ বদলে যায়। সে ভূমিকার ওপর চিৎকার করে ওঠে আর বলে, একটা কথাও বলবি না তুই, না হলে আমি তোকে মেরে ফেলবো। ভূমিকা তরঙ্গের এই আচরণ দেখে ভয় পেয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে সারগাম এসে দাঁড়ায়। ভূমিকা সারগামকে জানায় তরঙ্গ শুধু ভোলার রোগেই আক্রান্ত নয়, সেই সাথে সে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারেরও শিকার। এটা এমন একটা রোগ যেখানে একটা মানুষের একদম ভিন্ন দুটো রূপ দেখা যায়, মাঝে মধ্যে দুটোর বেশিও দেখা যায়। তরঙ্গ নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, যার কারণেই তার এখন এই পরিণতি। তখন রাজও সেখানে চলে আসে, কিন্তু রাজের মাথায় আগুন জ্বলছে। সে সোজা গিয়ে তরঙ্গকে বলে, তুমি আমাকে এতদিন ধরে মিথ্যে বলেছ, তুমি সব জানো, তুমি জানতে সেদিন কি হয়েছিল, তুমি সেদিন খুন করেছ। তখন রাজের সামনে আসে তরঙ্গের নতুন এক রূপ। তরঙ্গ ঘুরে বলে, কে তুই? তরঙ্গের উকিল, তাই না? তরঙ্গের উপর অনেক চিল্লাস তুই। রাজ এবার কিছুটা বুঝতে পেরে শান্ত হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে বলেননি আপনি কে। তখন তরঙ্গ বলে, আমি রঞ্জিত, তরঙ্গের বন্ধু। রাজ বলে, ও তরঙ্গের বন্ধু, তাহলে তো তুমি করেই বলা যায়। তাহলে সেদিন আশ্বিনকে কে মেরেছিল এটাও নিশ্চয়ই তুমি জানো। তরঙ্গ বলে, আমি মেরেছি। আমি? তরঙ্গের দ্বারা এসব কিছুই সম্ভব না, সে তো একটা বোকা, হাদারাম। ওর সকল গান আশ্বিন চুরি করেছে। তার উপর তরঙ্গের ভালোবাসার মানুষ সারগামকেও মলেস্ট করার চেষ্টা করেছে, কিন্তু তাও তরঙ্গ কিছু করতে ভয় পেত। তাই আমি আশ্বিনকে শাস্তি দিয়েছি, 56 বার কুপিয়ে মেরেছি ওকে। এসব বলতে বলতে হঠাৎ তরঙ্গ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার সে বলে ওঠে, কি হয়েছে? সবাই ভেবে তাকিয়ে আছে কেন? সারগাম, ভূমিকা আর রাজ বুঝতে পারে তরঙ্গ স্প্লিট পার্সোনালিটির শিকার, আর তার ভেতরে দুটো সত্তা বাসা বেঁধেছে। একটা হলো তার রিয়েল পার্সোনালিটি, অর্থাৎ তরঙ্গ, যে কিনা একদম সহজ সরল, মানুষের ক্ষতি সে দেখতেই পারে না। আরেকজন হলো রঞ্জিত, সে তরঙ্গ আর সারগামের জন্য যা খুশি করতে পারে। ভূমিকা বলে, এই খুনটা তরঙ্গ করেনি, ও তো একজন অসুস্থ মানুষ, তার চিকিৎসা দরকার। তরঙ্গকে তার জীবনের এত দুঃখ আর সারগামের প্রতি তার না বলা ভালোবাসা এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। কিন্তু এখন সারগাম কি করবে? সে তো তরঙ্গকে নয়, রাজকে ভালোবাসে। বেচারি তো জানতেও না যে তরঙ্গ তাকে এতটা ভালোবাসে। পরদিন আদালতে ভূমিকা তরঙ্গের স্প্লিট পার্সোনালিটির কথা সবাইকে বলে দেয়, কিন্তু অ্যাডভোকেট মিস্টার ভোলা বলে ওঠে, এটার তো কোনো প্রমাণ নেই যে তরঙ্গ স্প্লিট পার্সোনালিটির শিকার। এমনকি সে আরো বলে, তরঙ্গ তার পাগল মায়ের সঙ্গে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে গেছে। এক পাগল মা তার এক পাগল ছেলেকে রেখে গেছে। তরঙ্গ তার মায়ের সম্পর্কে এইসব শুনে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, এখন আর সে এই কেসটা লড়তে চায় না। এই কেস জিতে সে কি করবে, যেখানে তার মাকে অপমান করা হচ্ছে? রাত জেগে রাজ বসে তরঙ্গের ভিডিওটা দেখছিল। রাজের কিছু একটা চোখে পড়ে। তখনই সে সারগামকে কল করে আর বলে, তরঙ্গকে বাঁচানোর একটাই উপায় আছে, তাদেরকে রঞ্জিতকে আদালতে নিয়ে আসতে হবে। এই নিয়ে রাজের মাথায় একটা প্ল্যান আসে। পরদিন আদালতে রাজ সারগামকে জিজ্ঞেস করে, যে কোম্পানি সারগামকে আকাশ ছুঁতে সাহায্য করেছে, সারগাম কেন তাদের সঙ্গে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন? সারগাম বলে, সেই এই সম্পর্কে কিছুই বলতে চায় না। তখন রাজ বলে, কেন? আশ্বিনের সাথে কি তার পার্সোনাল কোনো সম্পর্ক ছিল যেটা সবার সামনে বলা যাবে না? তখন সুযোগ পেয়ে বিপক্ষ দলের উকিলও সারগামকে অপমান করতে থাকে। সে বলে, সারগাম নিজের সৌন্দর্যের জালে আশ্বিনকে ফাঁসিয়ে এত উপরে উঠেছেন। এবার সারগামের সম্পর্কে এসব কথা শুনে তরঙ্গের স্প্লিট পার্সোনালিটি জেগে ওঠে। সে হয়ে ওঠে রঞ্জিত, আর সে এক মুহূর্ত না ভেবে সোজা গিয়ে ওই উকিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ সহ সবাই মিলে অনেক কষ্টে তরঙ্গকে অ্যাডভোকেট মিস্টার ভুলার থেকে সরিয়ে নেয়। সবাই বুঝতে পারে তরঙ্গ খুনি হতে পারে না, সে তো একজন মেন্টাল পেশেন্ট। তরঙ্গের এই অবস্থা দেখে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করতে বলে। এরপর আদালতের সমস্ত কাজ শেষ করে রাজ তরঙ্গের সঙ্গে দেখা করেন। তরঙ্গ রাজকে ধন্যবাদ জানায়, কারণ রাজ না থাকলে তরঙ্গ জেল থেকে বের হতে পারত না। রাজ তার সঙ্গে কথা বলে চলে আসছিল। তখনই তরঙ্গ বলে ওঠে, অ্যাডভোকেট স্যার আমার কারণে গলায় অনেক ব্যথা পেয়েছে, ওনাকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। এটা শুনে রাজ দাঁড়িয়ে যায়, কারণ তরঙ্গ তো স্প্লিট পার্সোনালিটির শিকার। তাহলে রঞ্জিত কি করেছে এটা তরঙ্গ কিভাবে জানে?
তার মানে কি রাজের কোথাও ভুল হচ্ছে? এইসব ভাবতে ভাবতে রাজ ঘুরে দাঁড়ায়। এখানেই রিভিল হয় আরো এক বড় রহস্য। আসলে তরঙ্গ অসুস্থ নয়, তরঙ্গের কোনো স্প্লিট পার্সোনালিটির রোগও নেই, বরং সে এতদিন ধরে খুব নিখুঁত ভাবে অভিনয় করেছে। তরঙ্গের সজ্ঞানেই অশ্বিনকে মেরেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে হাতে নাতে ধরা পড়ে যায়, যার কারণে এতদিন অভিনয় করে রাজকে ব্যবহার করেছে। আর এখন ফাইনালি তার উদ্দেশ্য সফল হয়েছে, সে এখন মুক্ত। এসব শুনে রাজ হতবাক হয়ে যায়, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আজ সে কেস জিতে গিয়েও হেরে গেছে, সে একজন খুনিকে ছাড়িয়েছে। তরঙ্গ এখানে রাজকে হুমকি দেয় রাজ যেন সারগামের জীবন থেকে সরে যায়, না হলে সে রাজকেও মেরে ফেলবে। বেচারা রাজ এখনো বিশ্বাস করতে পারছে না তরঙ্গ এসব করেছে। রাতে রাজ বাড়ি ফিরে দেখে সবাই রাজের এই সাকসেস সেলিব্রেট করছে, রাজকে আবারও কেস জেতার জন্য উইশ করছে। কিন্তু রাজ কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার মা আর সারগাম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। সব গেস্ট চলে গেলে রাজের মা জিজ্ঞেস করে কি হয়েছে তার, এত বড় একটা অ্যাচিভমেন্টেও সে খুশি হতে পারছে না কেন। তখন রাজ বলে, মা আমার জয় হয়নি, আমি হেরে গেছি, আমি তরঙ্গের কাছেই হেরে গেছি। তরঙ্গ এতদিন আমাদের সঙ্গে নাটক করেছে, ওর কোনো রোগ নেই। তরঙ্গ সজ্ঞানেই আশ্বিনকে খুন করেছে। এতদিন আমি তরঙ্গকে বাঁচানোর চেষ্টা করছিলাম, আর তরঙ্গ আমাদেরকে কাজে লাগিয়ে বের হতে চাচ্ছিল। রাজের এসব কথা সারগাম বিশ্বাস করে না। সে বলে, রাজ তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, তরঙ্গ এসব করতে পারে না, ও সত্যিই অসুস্থ। কিন্তু রাজ বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, তরঙ্গ নিজেই আমাকে এইসব বলেছে। তো পরদিন রাজ চলে যায় কেস রিওপেন করতে, কিন্তু জানা যায় এই কেস রিওপেন করা যাবে না। কোনো উকিল তার জিতে যাওয়া কেস রিওপেন করতে পারে না, তাই রাজের অনেক রিকোয়েস্টেও কোনো লাভ হয় না। জজ জানায় যদি রিওপেন হয়ও তাতেও অনেক টাইম লেগে যাবে, আর এর মাঝে যদি তরঙ্গ ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে। রাজ বলে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কোনোভাবেই তরঙ্গকে বের হতে দেব না। এরপর রাজ সোজা চলে যায় মেন্টাল হসপিটালে। এতক্ষণে তরঙ্গ সেখানকার ডক্টরদেরকে তার কথার জালে ফাঁসিয়ে নিয়েছে। ডক্টর রাজকে দেখে বলে, তরঙ্গ অনেক তাড়াতাড়ি রেসপন্স করছে, কয়েকদিনের মধ্যেই তারা তরঙ্গকে ছেড়ে দেবে। এটা শুনে রাজ বলে সে তরঙ্গের সঙ্গে একা দেখা করতে চায়, তো ডক্টরও তাতে অনুমতি দিয়ে দেয়। এরপর রাজ সোজা চলে যায় তরঙ্গের কেবিনে। রাজকে দেখে সে বলে, দেখেছো রাজ, আর বেশি দিন নেই কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাব। এরপর সারগামকে বিয়ে করে সুখের সংসার করব। রাজ বলে, আমি থাকতে এটা কখনোই সম্ভব না। এই বলে রাজ নিজের মাথা দেওয়ালের সঙ্গে বাড়ি দিয়ে তরঙ্গকে জড়িয়ে ধরে। রাজ এমন ভাব করছে যেন তরঙ্গই রাজের উপর অ্যাটাক করেছে, আর রাজ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তাকে তরঙ্গের থেকে ছাড়ানোর জন্য সেখানে ডক্টর চলে আসে। এবার রাজ তরঙ্গকে ছেড়ে দেয় আর দূরে সরে গিয়ে বলে, ডক্টর আপনি বলেছিলেন না তরঙ্গ ঠিক হয়ে গেছে, দেখুন আমি তরঙ্গকে বাঁচিয়েছি আর তরঙ্গ আমাকেই মারতে আসছে। এটা শুনে ডক্টররা মনে করে তরঙ্গ এখনো অসুস্থ। তারা তরঙ্গকে নিয়ে গিয়ে শেকল দিয়ে বেঁধে রাখে। রাতে রাজ বাড়ি ফিরলে সারগাম তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। সে বলে, তুমি তরঙ্গকে নিয়ে এত টেনশন করো না, তরঙ্গ সত্যিই ভালো মানুষ, আমি 2 বছর ধরে ওর সাথে আছি। আমি তরঙ্গকে বুঝিয়ে বলবো ও শুধুমাত্র আমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। অন্যদিকে তরঙ্গ হসপিটালের ডক্টরদেরকে বলে রাজ তাকে ইচ্ছে করে এখানে আটকে রেখে গিয়েছে। রাজ নিজেই নিজের উপর আঘাত করেছে, কারণ রাজ তার হবু স্ত্রীকে ভালোবাসে। আরো একবার তরঙ্গ তার ইমোশনাল কথা দিয়ে সেখানকার সব ডাক্তারদেরকে ফাঁসিয়ে নেয়। রাজ যখন এটা জানতে পারে তখন সে বারবার ডক্টরদেরকে বলে তারা যেন তরঙ্গকে না ছাড়ে, কিন্তু ডক্টররা তার কোনো কথাই শোনে না। এরপর রাজ দিন রাত এক করে তরঙ্গের কেস রিওপেন করার চেষ্টা করে। তার এত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রমাণ বের করার জন্য সে উঠে পড়ে লাগে। অন্যদিকে ততদিনে তরঙ্গ মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেয়ে যায়। সে হসপিটাল থেকে বেরিয়ে সোজা সারগামের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সারগাম ওই সময় বাড়িতে ছিল না। বাড়িতে ছিল সারগামের বন্ধু ইয়ানা। তরঙ্গ ইয়ানার সঙ্গে সারগাম আর তার বিয়ে নিয়ে কথা বলছিল। তখন ইয়ানা বলে, তুমি কি জানো সারগাম তোমাকে ভালোবাসে কিনা? এটা শুনে তরঙ্গ রাগে পাগল হয়ে যায়। সে ইয়ানাকে থাপ্পড় দিয়ে বলে, কেন, সারগাম কি অন্য কাউকে ভালোবাসে? তখন ইয়ানা ভয়ে ভয়ে বলে, আরে না না, আমি তো জাস্ট বলছিলাম একবার সারগামকে জিজ্ঞেস করে নিতে। কিন্তু এতেও তরঙ্গের রাগ কমে না। সে ইয়ানাকে মারতে থাকে। ইয়ানা বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তরঙ্গ একটা ছুরি নিয়ে ইয়ানার দিকে এগিয়ে যায়। সে ইয়ানাকে আঘাত করতেই যাবে, তখনই সেখানে সারগাম চলে আসে। সারগাম তো এই দৃশ্য দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তাকে দেখে তরঙ্গ ওই ছুরি নিয়ে তার কাছে যায় আর বলে, জানো সারগাম, ইয়ানা বলছে তুমি আমাকে ভালোবাসো না, তুমি বলো তো তুমি আমাকে ভালোবাসো? তখন সারগাম ইয়ানার ওই অবস্থা দেখে ভয়ে ভয়ে বলে দেয়, হ্যাঁ, সে তরঙ্গকেই ভালোবাসে। এটা শুনতেই তরঙ্গ একেবারে শান্ত হয়ে যায়। সে ইয়ানাকে ছেড়ে দিয়ে সারগামকে জড়িয়ে ধরে। এই ঘটনায় সারগাম এতটাই ভয় পেয়ে যায় যে সে সোজা চলে যায় রাজের বাড়িতে।
সারগাম সেখানে কান্নায় ভেঙে পড়ে। সারগাম এতদিনে বুঝতে পেরেছে তরঙ্গ গ্রাম থেকে আসা কোনো সহজ সরল মানুষ নয়, ও একটা হিংস্র পশু যে কিনা সারগামকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। সময় মতো সারগাম না আসলে তো আজকে তরঙ্গ ইয়ানাকে মেরেই ফেলতো। রাতে সারগাম ভয়ে ভয়ে বাড়িতে ফেরে। সে গাড়ি থেকে নামতেই তরঙ্গ তার সামনে চলে আসে। তরঙ্গ সারগামকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সারগাম ভয়ে ভয়ে বলে রাজের বাড়িতে। রাজের নাম শুনেই তরঙ্গ যেন আবার রঞ্জিত হয়ে উঠেছে। তখন সারগাম বলে সে রাজের সঙ্গে এই জন্যই দেখা করতে গিয়েছিল যাতে রাজ তরঙ্গের কেস রিওপেন না করে। তরঙ্গ তখন সারগামকে ওয়ার্নিং দেয় যে আজকের পর থেকে সারগাম যেন রাজের সাথে দেখা না করে। এই কথায় সারগামও রাজি হয়ে যায়। এবার পরদিন তরঙ্গ চলে যায় রাজের সঙ্গে দেখা করতে। সে রাজকে ওয়ার্নিং দেয় যে সে যেন তরঙ্গের কেস নিয়ে আর মাথা না খাটায়। রাজ যেন তরঙ্গ আর সারগামের জীবন থেকে দূরে চলে যায়। রাজ তখন বলে আমি সারগামকে ভালোবাসি, আর তুমি তো একটা খুনি, তোমার ঠিকানা হচ্ছে জেল, আমি তোমাকে জেলে পাঠিয়েই ছাড়বো। তরঙ্গ রাজকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে রাজ সারগাম আর তার জীবন থেকে সরে যায়, কিন্তু রাজ তো দম্বার পাত্র নয়, সে তরঙ্গকে জেলে পাঠাবেই। এটা শুনে তরঙ্গ ভীষণ রেগে যায়। সে সুযোগ বুঝে রাজের গলা চেপে ধরে। রাজ কোনোভাবে তরঙ্গর থেকে নিজেকে ছাড়াতে পারছে না। একটা পর্যায়ে রাজ জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে। গাড়ির হর্নের আওয়াজ শুনে সেখানে যখন সিকিউরিটি গার্ড চলে আসে তখন তরঙ্গ রাজকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। একটুর জন্য রাজ আজকে বেঁচে গিয়েছে। এবার রাজ সোজা চলে যায় থানায়। সেখানে গিয়ে পুলিশকে রিকোয়েস্ট করে তরঙ্গকে গ্রেফতার করার জন্য। পুলিশ তরঙ্গকে খুঁজতেই যাবে তখনই তরঙ্গ সেখানে এসে হাজির হয়। তরঙ্গের পুরো শরীরে রক্ত। সে বলে রাজ মিথ্যে কথা বলছে, তরঙ্গ রাজের উপর হামলা করেনি, বরং রাজই তরঙ্গকে মেরেছেন। এসব দেখে তো রাজ সহ পুলিশরা সবাই হতবাক হয়ে যায়। আসলে তরঙ্গ রাজকে ফাঁসানোর জন্যই এসব করছে। এমনকি সে সঙ্গে করে প্রেস মিডিয়াকেও নিয়ে এসেছেন, যার কারণে পুলিশ তরঙ্গকে ছেড়ে দেয়। এর মাঝে তরঙ্গের কেস রিওপেন হয়ে যায়। স্টুডিওতে পুলিশ আসে তরঙ্গকে গ্রেফতার করতে, কিন্তু পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখনই তরঙ্গ পুলিশের বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা আসলে রাজের প্ল্যান ছিল। রাজ জানতো তরঙ্গকে সবার সামনে অপমান করলে সে কিছু একটা করবেই, যার কারণে তরঙ্গের উপর অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়। আসলে তরঙ্গের কেসটা তখনও রিওপেন হয়নি, আর তার কেসটা যেহেতু রিওপেন করা যাবে না তাই রাজ এই প্ল্যান করেছে। রাজ ইন্সপেক্টরকে বলে তারা যেন যত দ্রুত সম্ভব তরঙ্গকে খুঁজে বের করে। অন্যদিকে তরঙ্গ দেশ ছেড়ে যাওয়ার প্ল্যানিং করতে থাকে। সে সারগামকে নিয়ে এই দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাবে, কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে। তাই তরঙ্গ অভিজিৎ মেহতার কাছে যায় টাকা নিতে। এতদিনে অভিজিৎ তরঙ্গের সম্পর্কে জানতে পারে, তাই সে তরঙ্গকে আর বাধা দেয় না। তরঙ্গ টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে তরঙ্গ সারগামকে কল করে, কিন্তু কলটা রিসিভ করে রাজ। তরঙ্গ সারগামকে ফোন দিতে বললে রাজ বলে সারগাম তো তোমার সঙ্গে কথা বলবে না, তবে তুমি আর কিছুক্ষণ এভাবে কথা বললে তোমার ফোনটা ট্রেস করা যাবে, আর তখনই আমরা তোমার কাছে চলে যাব। এটা শুনে তরঙ্গ সাথে সাথে ফোনটা কেটে দেয়। তরঙ্গের রাগ আরো বেড়ে যায়। সে পরদিন রাজের মাকে ফলো করতে করতে মন্দিরে গিয়ে তার সঙ্গে দেখা করে। সে রাজের মাকে হুমকি দেয় যে রাজ যদি সারগামের থেকে আলাদা না হয় তাহলে সে রাজকেও মেরে ফেলবে। আশ্বিনকে তো 56 বার আঘাত করেছে, রাজকে আঘাত করবে 156 বার। এগুলো শুনে রাজের মা অনেক ভয় পেয়ে যায়। সে বাড়িতে এসে সারগামকে বলে সে যেন রাজের জীবন থেকে দূরে সরে যায়। যদি সারগাম সত্যি রাজকে ভালোবেসে থাকে তাহলে রাজের জীবন বাঁচাতে যেন সারগাম রাজের জীবন থেকে সরে যায়, তার সঙ্গে আর কোনো যোগাযোগ না করে। সারগাম রাজের সঙ্গে থাকলে তরঙ্গ রাজকে মেরে ফেলবে। মায়ের মুখ থেকে এসব কথা শুনে সারগাম অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই রাজ বাড়িতে আসে। রাজ দেখে সারগাম কান্না করতে করতে চলে যাচ্ছে। রাজ তখন জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর যখন সে পুরো বিষয়টা জানতে পারে তখন সে তার মাকে বোঝায় যে কিচ্ছু হবে না, তরঙ্গ তার কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ রাজের মনে পড়ে সারগাম তো আজ সিকিউরিটি ছাড়া বেরিয়েছে, সে বিপদে পড়তে পারে ভেবে রাজ তখনই সারগামের সিকিউরিটি নিয়ে বেরিয়ে যায়। এদিকে সত্যি সত্যি সারগামকে একা পেয়ে তরঙ্গ তার কাছে চলে আসে। তরঙ্গ সারগামকে জোর করে গাড়িতে ওঠায়। সে গাড়ি নিয়ে বের হবে তখনই সেখানে রাজ আর বডিগার্ডরা চলে আসে। রাজকে দেখে তরঙ্গ সারগামকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। রাজ আর বডিগার্ডরা তরঙ্গর পিছু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ধরতে পারে না। এখন যে করেই হোক তরঙ্গকে তো ধরতেই হবে। আজ রাতে সারগাম একটা অনুষ্ঠানে যাবে। রাজ প্ল্যান করে সেই অনুষ্ঠানেই সে তরঙ্গকে ধরবে, কারণ সারগাম যেখানে যেখানে যাবে তরঙ্গ সেখানে যাবেই। সারগামের এখন খুব ভয় লাগছিল, কিন্তু রাজ তাকে আশ্বাস দেয় যে তার কিচ্ছু হবে না। তো অনুষ্ঠানে সারগাম যখন ডান্স করছিল তখনই সে খেয়াল করে সত্যি সত্যি তরঙ্গ সেখানে এসেছে। শুধু তাই নয়, তরঙ্গ সারগামের সঙ্গেই স্টেজে ডান্স করছে।
সারগাম তরঙ্গকে চিনতে পেরে রাজকে ইশারা করে। রাজ তরঙ্গকে ধরতেই যাবে, তখনই তরঙ্গ সেখান থেকে পালিয়ে যায়। রাজ তাকে খুঁজতে যায় আর তরঙ্গকে বলে দেয় বাড়িতে চলে যেতে। তো সারগাম গাড়িতে উঠে বেরিয়ে পড়ে। সারগামের গাড়ি বের হতেই রাজ সারগামের ড্রাইভারকে দেখতে পায়। কেউ একজন তার হাত পা বেঁধে রেখেছে। রাজ তখন বুঝতে পারে তরঙ্গই ড্রাইভার সেজে সারগামকে ধরে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজ সহ পুরো পুলিশ ফোর্স বেরিয়ে পড়ে সারগামকে খুঁজতে। এদিকে তরঙ্গ সারগামকে নিয়ে একটা নির্জন জায়গায় আসে। সারগাম সুযোগ বুঝে রাজকে কল করে। এরপর সে তরঙ্গকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা, কিন্তু তরঙ্গ এই বিষয়ে কিছুই বলে না। সে জানায় কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে। সারগাম দেখে আশেপাশে লাইট হাউস আছে, আর ওরা এখন যেখানে আছে তার থেকে বন্দরটা খুবই কাছে। এসব জানতে পেরে রাজ বুঝতে পারে সারগাম কোথায় আছে। রাজ দ্রুত সেখানে পৌঁছে যায়, আর সেখানে পৌঁছাতেই শুরু হয় তরঙ্গের সাথে তার ফাইট। রাজ অনেক কষ্টে তরঙ্গ থেকে সারগামকে ছাড়িয়ে নেয়, কিন্তু এত কিছুর পরেও তরঙ্গ তাদের পেছন ছাড়ে না। সে রাজকে মারতেই যাচ্ছিল, তখন পেছন থেকে সারগাম তরঙ্গের মাথায় আঘাত করে দেয়, আর এই সুযোগে রাজ তাকে গুলি করে দেয়। তরঙ্গ বাইরে ছিটকে পড়ে যেতে গিয়ে সারগামের হাত ধরে নেয়। তরঙ্গ ঝুলে আছে শূন্যে, তার ভরসা শুধু সারগামের হাত। তখনই রাজ পেছন থেকে এসে সারগামকে ধরে। সারগামের মনে পড়ে যায় তরঙ্গের নৃশংসতা। এবার সারগাম তরঙ্গের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, আর তরঙ্গ তখন গভীর সমুদ্রে পড়ে তলিয়ে যায়। ঘটনাক্রমে পরদিন পুলিশ তরঙ্গের লাশ কোথাও খুঁজে পায় না। এরপর বেশ কিছুদিন কেটে যায়। রাজ আর সারগাম এখন বিয়ে করে নিয়েছে। সারগাম আর রাজ বেড়াতে গেলে সেখানে সে তরঙ্গের গান শুনতে পায়। সারগাম এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন রাজ বলে এই গান তো অনেক ফেমাস, হয়তো অন্য কেউ গাইছে। রাজ আর সারগামের জীবনটা ঠিক হয়ে গেলেও তরঙ্গের আতঙ্ক এখনো তাদের জীবন থেকে যায় না। তবে তাদের এই আতঙ্কের সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তরঙ্গের এরপর কি হয়েছিল সেটা জানা যায় না। সে কি আদৌ বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল সেটাও জানা যায়নি। অবশ্য এত ওপর থেকে গুলি খাওয়া ব্যক্তি যখন সমুদ্রে পড়ে, তার বাঁচার তেমন কোনো চান্স নেই। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।